সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু যে না, আমরা পুরনো পথে হাঁটতে চাই না। প্রফেসর ইউনূস তো বাংলাদেশে এই 54 বছরে একজন তৈরি হয়েছে। গত কয়েক বছর আমরা এসেছি এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছে, কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসে আসলে কার্যত অনেক দলের নেতৃবৃন্দ, অনেক নাগরিকই, বিশেষ করে যারা ক্ষমতাসীন দল ছিল তাদের দ্বারা নাজেহাল হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কারণ গত 16 বছর ধরে যে একদলীয় কর্তৃত্ববাদী শাসন, সেখানে তো একটা দলকেই গ্লোরিফাই করা হয়েছে, একটা দলেরই দখলই সব কিছু ছিল। ওই শহীদ মিনার বলেন কিংবা স্মৃতিসৌধ বলেন, এখানেও ফুল দিতে গেলেও একই চিত্র হয়েছে। তো আজকে আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের ব্যবস্থাপনায় আমরা রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দল, বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ একত্রে প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, আপনি জানেন যে বিদেশি একজন মেহমান পূর্ব তিমুরের রাষ্ট্রপতিও আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। তো নিঃসন্দেহে এটি একটি আনন্দের এবং এটি একটি ঐতিহাসিক ঘটনাও যে একজন বিদেশি মেহমান এবং বিশেষ করে প্রফেসর ইউনূস তো বাংলাদেশে এই 54 বছরে একজন তৈরি হয়েছে, একজন নোবেল লরিয়েট, এবং এই সময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সেটার পার্ট হয়েছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে এবং সামগ্রিক পরিবেশও ভালো। আর আমরা যে বিষয়টি আজকে দেশের মানুষকেও স্মরণ করিয়ে দিতে চাই যে 1971 সালে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন। কেন? একটা শোষণমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। আমরা কিন্তু সেই বৈষম্য নিরসনের জন্য 2018-তে কোটা সংস্কার আন্দোলন করেছি, আবার 24-এ আন্দোলন করেছি, এবং সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দেখা যায় একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো কাজে আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের সকলের প্রতি প্রত্যাশা থাকবে যে মুক্তিযুদ্ধ এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে স্পিরিটের ভিত্তিতে আমরা করেছি এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে ধারণ করে যেন আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাই, যেখানে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ থাকবে না, একটা শান্তি, সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি এবং পরিবেশ থাকবে। বিশেষ করে একটা রাষ্ট্র টিকে থাকে কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে। আমাদের দুঃখ এবং দুর্ভাগ্য যে আমরা এই গত 54 বছরেও আমরা সেরকমের কতগুলো রাষ্ট্র, সেটা নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আমাদের গণমাধ্যম, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারি নাই। তো এইবার কিন্তু আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার, যে কারণেই গোটা দেশের মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যাবে এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার করেই একটা গণতান্ত্রিক সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। না, প্রায় আপনারা শুনেছেন এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে সরকারি পতিত স্বৈরাচারের দোসররা, সেটা শহীদ মিনার, স্মৃতিসৌধে, বিভিন্ন জায়গায়। তো আজকে তো একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশে, যেটা বলছেন যে সহ অবস্থানে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রীয় প্রোগ্রামের সাথেও তারা অংশগ্রহণ করেছে এবং দলীয় প্রোগ্রামেও তারা সেইভাবে শ্রদ্ধা নিবেদন করছে। এটা ঠিক যে যতই হোক আমাদের রাজনৈতিক দলগুলোর যে চরিত্র এবং তাদের যে কর্মকাণ্ড, যেটা গত 53 বছরে আমরা পর্যবেক্ষণ করেছি, তাতে ক্ষমতায় যাওয়ার আগে সবাই অনেক মুখরোচক কথা বলে, কমিটমেন্ট দেয়, কিন্তু ক্ষমতায় গিয়ে কিন্তু অনেকে ভুলে যায়। তো কাজে আমরা যেটা বলছি যে বারবার আমরা রক্ত দেওয়ার জন্য, রাজপথে লড়াই সংগ্রাম করার জন্য আমরা রাজপথে নামতে চাই না। এই বাংলাদেশের 53 বছরে একটিবার গণ অভ্যুত্থান হয়েছে, কাজে এইবার যেন একটা ইফেক্টিভ পরিবর্তন হয়, একটা স্থায়ী পরিবর্তন হয়। স্থায়ী পরিবর্তনে আমরা কী চাচ্ছি? আমরা একটা সুন্দর বিতর্কমুক্ত একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা চাচ্ছি, আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাচ্ছি, আমরা একটা জবাবদিহিতামূলক আপনার জনবান্ধব প্রশাসন চাচ্ছি, আমরা একটা স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম চাচ্ছি। এই সংস্কারগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, এই সংস্কার ছাড়াই যদি নির্বাচনের আয়োজন করে কিংবা নির্বাচনের পথে হাঁটে, তাহলে বাংলাদেশ যে পথে ছিল সেই পথেই থাকবে। আমরা তো সেটা হতে দিব না। আমাদের পরিষ্কার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক চ্যালেঞ্জ আছে,
বিশেষ করে পতিত স্বৈরাচার সরকার যেভাবে দেশকে ঋণে জর্জরিত করে রেখেছিল, বিদেশি ঋণের ফাঁদে, এবং যেভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সেগুলো এই সরকারের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তবে সরকারকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই দেশের এই যে আপনার সাধারণ মানুষ 5 থেকে 5.5 কোটি খেটে খাওয়া মানুষ, তাদের কাছে রাষ্ট্র সংস্কারের চেয়েও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটি খুব জরুরি। সেক্ষেত্রে এই দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং মানুষ যেন রাস্তাঘাটে নিরাপত্তার সহিত কাজ করতে পারে, নিরাপদে বাসায় ফিরতে পারে, সেজন্য একটা শক্তিশালী এবং সুশৃঙ্খল আইন শৃঙ্খলা বাহিনী এবং পরিবেশ ঠিক রাখা, এটি কিন্তু সরকারের জন্য প্রাথমিক চ্যালেঞ্জ। আশা করি সরকার এটাতে উতরাতে পারবে এবং রাষ্ট্র সংস্কার করেই তারা একটা নির্বাচনের দিকে হাঁটবে। সেক্ষেত্রে তাদের যতদিন সময় লাগে, সেটা মাস, দিন, বছর, সেটা আমরা দিতে চাই। নির্বাচনের জন্য আমি মনে করি না যে খুব বেশি রাজনৈতিক দল কিংবা জনগণ খুব অস্থির। কোনো রাজনৈতিক দলের মধ্যে একটু অস্থিরতা আছে, একটু তাড়া আছে, কিন্তু একটা রাজনৈতিক দল তো আর গোটা দেশের মানুষকে প্রতিনিধিত্ব করে না। এই যে আন্দোলনটা হয়েছে, আপনারা বলতে পারবেন যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়েছে বা কোনো রাজনৈতিক দলই সব কিছু করেছে? না, আম জনতা, সাধারণ মানুষ। সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু যে না, আমরা পুরনো পথে হাঁটতে চাই না, আমরা নতুন পথে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই তার সূত্রপাত হবে, সূচনা হবে।